তো আমি খোয়াত আসলাম এই জ্ঞান অর্জন করা আমরা জরুরি মনে করি না, আল্লাহকে ওয়াস্তে জ্ঞান অর্জন করা জরুরি মনে করই, এটা আমরা লাগি জরুরি। ও এখন আমি জ্ঞান খারা অর্জন করতে, দেখুন সবর জ্ঞান অর্জন করার আলাদা আলাদা আপনার তরিকা আছে। আমি সবর ব্যাপারে আলোচনা যাইতাম না, যেহেতু সবাটা যুবক বৃন্দের উদ্দেশ্যে হইছে এবং আমারও খাওয়া হইছে যুবক সম্পর্কে কিছু আলোচনা করতাম। তো আমি আমার টার্গেট হইলা গিয়া ও যুবক হল যারা এখন স্কুলও পড়িতরা, বিশেষ করে টিন এইজার্স যারা, আমার টার্গেট এরা, এবং আমি বিশেষ করি এরারে উদ্দেশ্য করিয়া কইম, বা যারা এজ 20 to 30 এরারে উদ্দেশ্য করি আমি কইম বিশেষ করি। যুবক এবং যুব শক্তি, যুব সমাজ কোনো সমাজের শক্তি, কোনো সমাজের মেরুদণ্ড। কোনো সমাজের যুবক যদি দায়িত্বশীল হয়ে যায়, যুবক যদি শিক্ষিত হয়ে যায়, যুবক যদি সচেতন হয়ে যায়, সেই সমাজ আগুয়াইব, সেই জাতি আগুয়াইব। এটা একবারে প্রুভড হতা। কারণ কাজ যুবক সকলের করতে লাগে, ফিল্ডও নামিয়া কাজ যুবক সকলে করতে পারবা, তারা মেহনত করতে পারবা, চেষ্টা করতে পারবা। আর যার উদাহরণ নজির আমরার সামনে আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন একবার দেখো। সমস্যা আমরা রোকান হয়েছি, আমরা আল্লাহর রসুলের জীবনও জানি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ার যেটা তার নবুয়তর প্রকাশ পাইছে, এটা হবে 40 বৎসর বয়স। এই দুনিয়ার যে নবুয়তর জিম্মেদারি দেওয়া হয়েছে 40 বৎসর বয়স। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগ থাকি যখন তাই যুবক অবস্থায় আসলা, তখন তাকে বিভিন্ন কাজকল করিয়া যাইতরা। যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে নবুয়তর দায়িত্ব, দুনিয়াত নবুয়তর দায়িত্বটা দেওয়া হয়েছে, তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর অনুসারী এবং অনুগামী যারা আসলা, একবার তারার জীবনটা দেখুন। এরা খারা আসলা, এরা সব যুবক সকল আসলা, এরা মক্কার যুবক সকল আসলা। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 38 বৎসর, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কত? মাত্র 32-33 বৎসর। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বৎসর। হজরতে আম্মার, হজরতে বিলাল, হজরতে খুবাইব, অসংখ্য সাহাবা, হজরতে সলমান ফারসি, অসংখ্য সাহাবা যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে প্রথম মেহনত ঝাপাইয়া পড়ছেন, এরা খারা, এরা যুবক হল। যার কারণে সমাজও যদি কোনো চেঞ্জিং আনতে লাগে, কোনো দেশও যদি চেঞ্জিং আনতে লাগে, দেশও যে চেঞ্জিংগুলাই দেখুন, খারা চেঞ্জিং আনুন, যুবক হলে আনুন। আপনি আফগানিস্তান দেখুন, আপনি বাংলাদেশ দেখুন, আপনি সিরিয়া দেখুন, আপনি ফিলিস্তিন দেখুন, খারা আপনার জালিম শক্তিসকলের লাগে যুদ্ধ করেন, খারা যুবক হল। যার কারণে যে সমাজের যুবক সকলের ভিতরে নলেজ আছে, স্পিরিট আছে, সততা আছে, উত্তম চরিত্র আছে, সেই যুবক হলে কিতা করবা? দুনিয়া বদলি লইতে পারবা, সমাজের ন্যায় কায়েম করতে পারবা, অন্যায় দূর করতে পারবা। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, নুসিরতু বিশ-শাবাব, আমার যুবক দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন, সেই মিশনও যারা অনুগামী আসলা, ম্যাক্সিমাম কারা যুবক সকল আসলা। যার কারণে যুবক সকল এবং যুবক সকলের যে আপনার গুরুত্ব, এটা অপরিসীম। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমরা প্রত্যেক আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে লাগবো। আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করবা, বুখারী শরীফের রিবায়াতও আছে। এই 4টা প্রশ্নের উত্তর না দিয়া মানুষে তার কদম আগে বাড়াইতে পারতো না। প্রশ্ন কিতা? 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো, কিভাবে অতিবাহিত করেছো, এটা হইল পুরা ওভারঅল লাইফ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন কিতা হড্ডা? দ্বিতীয় প্রশ্ন হড্ডা যে তুমি তোমার যৌবন কোথায় অতিবাহিত করেছো, এই জোয়ান কি কান খানো কাটাইছেন। দেখুন পুরা লাইফের ভিতরে যৌবন আর নানি আইজা, আবার আলোক করি যৌবন কোথায় অতিবাহিত করেছো, এখান যেখানের উদ্দেশ্য কিতা বুঝা গেল। এই যৌবন কালের একটা গুরুত্ব আছে। বুড়া কালো তো সব মানুষও থোড়া থোড়া আল্লাহ আল্লাহ করাত লাগি যায়। আপনার সফলতা দেখা যাইব যে যৌবন অবস্থায় আপনি কতখান আল্লাহ আল্লাহ করছেন, যৌবন অবস্থায় কতখান আপনার ভিতরে ইমানদারি আসলো, যৌবন অবস্থায় কতখান আল্লাহর ডর আসলো, যৌবন অবস্থায় কতখান দিনের প্রতি মায়া আসলো, যৌবন অবস্থায় কতখান সততা আসলো,
যৌবন অবস্থায় আপনার চরিত্র কীরকম আসলো, ও জিনিসে ডিসাইড করব যে আপনি আখেরাত কামিয়াব না নাকাম। এটা বহুত বড় একটা ফ্যাক্টর, যার কারণে আলাদা প্রশ্ন করাওর তুমি তোমার যৌবন কোথায় অতিবাহিত করেছিলে। আরে হাদিস, আমি যে হাদিস তিলাবত করছি, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন, আমরা সবেও থোড়া বহুত জানি যে কিয়ামতের দিন কিতা করে হইব, সব কিছু ধ্বংস করিয়া জমিনটে ফ্ল্যাট বানানি হয়ে যাইব, এবং এই ফ্ল্যাট জমিনও আবার মানুষ সকল কিতা হইবা জীবিত হইয়া উঠিবা, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর সেই দিন সূর্য ধ্বংস হইব, কিন্তু পরে আবার সূর্যরে আনা হইব, এবং সূর্য এবং জমিনের দূরত্ব কতক্ষণ থাকব, তিরমিজি শরীফের রিবায়তও আছে মাত্র 1 মাইল, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার। একবার চিন্তা করুন, গরমের দিনও আমরা পুরা রদি তুবাইয়া 11টা-12টার সময় রদি তুবাইয়া কত সময় আমরা খাড়া রইতাম পারব, শরীরের জ্বলা শুরু হয়ে যাইব। হালেকে সূর্যর দূরত্ব পৃথিবী থেকে কতটুকু, 15 কোটি কিলোমিটার। এই পৃথিবী থেকে সূর্যর দূরত্ব হইল 15 কোটি কিলোমিটার। অত দূরত্বর সূর্যর যে তাপ, যেটা এটা আমরা বরদাস্ত করতাম পারি না। আর 1.5 কিলোমিটার উপরে যখন সূর্য আইব, তখন কিভাবে আমরা বরদাস্ত করব? হাদিসের মধ্যে আইছে, মানুষ তার ঘামর মধ্যে হাবুডুবু খাইব, কষ্ট হইব, ছায়া লওয়ার কোনো জায়গা পাইতো নাই। ও সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিরে তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, অর্থাৎ 7 গুরু মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। 7 গুরু মানুষরে সেই দিন, যেদিন অন্য কোনো ছায়া থাকতো না। এই 7 গুরু মানুষের মধ্যে 1 গুরু মানুষ হইলা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ও যুবক যে তার যৌবন কাল ইবাদতের মধ্যে অতিবাহিত করছে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুকরণে আল্লাহর হুকুম মানিয়া তার যৌবনকে অতিবাহিত করছে, সেই যুবককে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। ঠিক এইভাবে ও যুবক যে যুবকে তারে নিজের গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। এই হাদিসও আরেক অংশ কইতরা যে এমন ব্যক্তি যারে কোনো মেয়ে প্রপোজ করব যে আমার লগে খারাপ কাজ করো, এবং সেই যুবক শক্তি থাকা সত্ত্বেও সেই মেয়ের লগে জিনা করার যাইতো নাই, খারাপ কাজ করার যাইতো নাই, হারাম রিলেশনও যাইতো নাই। এই কথা কইব ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। এই কথা কইয়া সেই ধরনের কুপ্রস্তাব সে প্রত্যাখ্যান করব এবং নিজের ইজ্জত, আবরু, যৌবন এর হেফাজত করব। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এই ব্যক্তিরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে আরেক ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা, আল্লাহ রাসূলে ফরমাইতরা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ও ব্যক্তি যার মন মসজিদে সবসময় লটকাইল থাকে, অর্থাৎ যে নমাজরে গুরুত্ব দেয়, নমাজ যে ছাড়ে না। আমরা দেখি বেশিরভাগ যুবক সকল নমাজ ছাড়ি দেয়, ফজরের নমাজও পাওয়া যায় না, এশার নমাজও পাওয়া যায় না, নমাজের সময় আড্ডাই আর কি তাকইন, সড়কও ঘুরাত তাকইন, ক্যাফের মধ্যে তাকইন, রেস্টুরেন্টও তাকইন, চা খাওয়াত তাকইন, খেলাত তাকইন। নমাজ আজান হয়, মসজিদে গিয়া নমাজ পড়ার মানসিকতা নাই। কিছু সংখ্যক একলা পড়িলাই, আর কিছু সংখ্যক টোটালি পড়েন না। হালেকে নমাজ ছাড়া এটা তো কত বড় গুনাহ আমরা সবে জানি। আল্লাহ রাসূল ফরমাইতরা মান তারাকা সলাতা ফাকাদ কাফার, নমাজ যে পরিত্যাগ করলো সে কুফরি গুনাহ করলো। নমাজের গুরুত্ব সহকারে পড়া হইতো, গুরুত্ব সহকারে নমাজ কায়েম করার অর্থ কিতা, মসজিদে গিয়া জমাতের সাথে নমাজ পড়া। আল্লাহ রাসূলে ফরমাইতরা যে মানুষ অতখান অ্যালার্ট থাকে যে আমি এখন ও নমাজ পড়িছি, বাদর নমাজ আমি খানো পড়িতাম, কয়টা জমাত হইব, কোন জায়গাত পড়িমু, এইভাবে নমাজের যে ফিকির লাগাইয়া রাখে, মসজিদের লগে অন্তর লাগাইয়া রাখে, সেই মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল এবং যুবক হল, আমি প্রত্যেকরে ও যুবক হলের উদ্দেশ্যে কিছু কথা কইয়া আমি কথা শেষ করব। আমরা কিভাবে আদর্শ যুবক বনতাম এবং কিভাবে আমরা আমরার দায়িত্বরে আদায় করতাম। তো আদর্শ যুবক বনতে হইলে সর্বপ্রথম আমরা আমল করা লাগবো ইকরার উপরে, ফড় আমরা পড়া লাগবো। আমরা কিতাব পড়িতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন পুরা
যে দুনিয়া এবং দুনিয়ার পুরা সিস্টেম এটা আল্লাহ তাআলাই দিছে, এবং এই দুনিয়া এবং দুনিয়ার সিস্টেম কিভাবে চলতো এগুলাও আল্লাহ তাআলাই কইয়া দিছে। হযরত আদম আলাইহিস সালাম রে শিখাইয়া দেওয়া হইছে, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। হযরত আদম আলাইহিস সালাম রে সব বস্তু সম্পর্কে কিতা দেওয়া হইছে, শিক্ষা দেওয়া হইছে, জ্ঞান দেওয়া হইছে। স্বাভাবিক ভাষায় আমরার ভাষায় যদি কই তো এক যুবকর কিতা করতে লাগবো, জ্ঞান অর্জন করতে লাগবো, তার জাগতিক শিক্ষাও লাগবো এবং দিনী শিক্ষাও লাগবো। আসলে শিক্ষার এখানে দুই প্রকার, আগে আসলো না, পরবর্তীতে ওই গেছে, যার কারণে বুঝাইতে গিয়ে আমরা হইতে লাগে যে জাগতিক শিক্ষা অর্জন করতে লাগবো, দিনী শিক্ষা অর্জন করতে লাগবো। অ্যাকচুয়ালি শিক্ষা দুই ভাগে নাই, অ্যাকচুয়ালি শিক্ষা একটা ইউনিফিকেশন। হযরত মুনাজির গিলানি আলাইহি রাহমাহ এর উপরে লম্বা পুস্তক লেখছেন যে জ্ঞান আসলে এক আসলো এবং একই সিস্টেমও মানুষে জ্ঞান অর্জন করতা এবং অর্জন করার পরে খেউ খেউ স্পেশালিস্ট বনতা এই জাগতিক জ্ঞানর এবং খেউ খেউ স্পেশালিস্ট বনতা দিনী জ্ঞানর। তো যাই হোক, এখন যেহেতু সিস্টেম এরকম নাই, তো বুঝাইতে গিয়া এরকম আমার হইতে লাগে যে জাগতিক শিক্ষা অর্জন করতে লাগবো, দিনী শিক্ষা অর্জন করতে লাগবো। এখন জাগতিক শিক্ষা তো আমরা অর্জন করি, কিন্তু জাগতিক শিক্ষা অর্জন করার ব্যাপারেও যেভাবে সচেতন হইয়া আমরা জাগতিক শিক্ষা অর্জন করতাম সেইভাবে আমরা করি না। প্রথমত আমরা এরিয়াগুলোর মধ্যে স্কুলিং এমন এফেক্টিভ নাই। স্কুলিং যেটা রেখা হয়, একটা বাচ্চার তার প্রাইমারি লেভেলও বা অ্যাকচুয়াল প্রাইমারি লেভেলও বা অ্যাটলিস্ট হাই স্কুল লেভেলও একটা ছেলের মধ্যে পুরাপুরি যোগ্যতা গড়িয়া তোলা হইতো, আন্ডারস্ট্যান্ডিং ওর বেস গড়িয়া তোলা হইতো, এটা অ্যাকচুয়ালি তোলা হয় না, যেটা আমরা কমি। কনভেন্ট স্কুলগুলো এরকম নাই, বিশেষ করে মিশনারি কনভেন্ট স্কুল যেগুলা, বা কিছু আপনার স্কুল আছে যেমন কেভি আছে বা নবোদয় আছে, বা খুবই টপ ক্লাস টপ ব্র্যান্ডেড কিছু স্কুল হল আছে, যেগুলাত বাচ্চারা রেখিতা করা হয় ওভারঅল গ্রোথ, হোলিস্টিক গ্রোথ এবং তার যে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলেকচুয়াল ট্রেড ওগুলারে ফুটাইয়া তোলা হয়। খালি রেজাল্টের উপরে ফোকাস করা হয় না, অ্যাবিলিটিস, যোগ্যতা, এরপরে পার্সোনালিটি ওগুলার উপরে ফোকাস করা হয় সেই স্কুলগুলার মধ্যে। এবং নর্মালি যে স্কুলগুলা আমরার মধ্যে আছে, সরকারি হোক প্রাইভেট হোক যেগুলা হোক, আমরার স্কুলগুলাত ফোকাস কিতা করা হয়, 10 রেজাল্ট পালা হইতো, ওটার উপরেও ফোকাস করা হয়। বেস বনার উপরে কোনো ফোকাস করা হয় না, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ফোকাস করা হয় না, কনসেপচুয়াল ক্ল্যারিটির উপরে ফোকাস করা হয় না, ইন্টেলেকচুয়াল ট্রেটের উপরে ফোকাস করা হয় না। শুধু ফোকাস করা হয় কিতা, কোয়েশ্চন আনসার, কোয়েশ্চন আনসার মুখস্থ করলাম, পরীক্ষাত লেখি আইলাম, রেজাল্ট ভালো হয়ে গেল, ও খুব বেশি খুশি করলাম। এটা আমরা মানে একটা প্যাটার্ন বনি গেছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল স্কুলিং নাই। যার ফলাফল কোন জায়গাত গিয়ে আমরা দেখতে পাই, যার ফলাফল ও জায়গাত দেখতে পাই যে আমরা আর কোনো স্কুল থাকি, সরকারি হোক আর প্রাইভেট হোক, এক ছাত্র 90% 95% মার্ক পাইয়া মেট্রিক পাস করছে বা হায়ার সেকেন্ডারি পাস করছে। সেম জায়গা কেভি হোক বা নবোদয় হোক বা কোনো কনভেন্ট স্কুল হোক বা কিছু যেন টপ ক্লাস ব্র্যান্ডেড স্কুল যেগুলা মানে খুবই আপনার এক্সপেন্সিভ, যেগুলা সাধারণ মানুষ পড়িতে পারে না, মান্থলি ফিজ আপনার 1 লাখ 1.5 লাখ লাগি যায়, মান্থলি ফিজ, ইয়ারলি না। সেইগুলার যদিও একটা ছেলে কিতা করে না, সেই লেভেলের পার্সেন্টেজ তার থাকে না, মেট্রিকও হয়তো 80 আইছে, 75 আইছে, 85 আইছে, কিন্তু এই দুইও ছাত্র যখন কোনো কম্পিটিটিভ এক্সামও যায়, হয় নিটোর এক্সাম কইন, জেডাবলের এক্সাম কইন, বা আর্টসে পড়িয়া ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সাম কইন, বা এমনি নর্মালি কোনো কম্পিটিটিভ এক্সাম কইন, কম্পিটিটিভ এক্সামও যাওয়ার পরে আমরা 90% যে হে আগুয়াইতে পারে না, হে ক্র্যাক করতে পারে না, ওয়ারাজ সেই স্কুলগুলার 75% 80% পাইয়া এক স্টুডেন্টে কিতা করে এই এক্সামগুলা ক্র্যাক করিলা। কারণ কিতা, কারণ হইল আমরার এই ছেলে সে কিতা করছে, মুখস্থ করছে, পরীক্ষা দিছে, তার বেস নাই, তার মধ্যে কনসেপচুয়াল ক্লিয়ারিটি নাই। এবং যে ছাত্র সেই ভালো স্কুল থেকে পড়িয়ে আইছে তার একটা বেস আছে, তার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, ইন্টেলেকচুয়াল ট্রেট আছে, এবং ওগুলারেও কিতা করে, যেগুলো এক্সাম লওয়া হয় এই কোয়ালিটি, এই অ্যাবিলিটিগুলারে চেক করা হয়। যার কারণে আমরা দেখি আর
যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মধ্যে এই জিনিসের মধ্যে অনেকটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে এবং এই কথার উপরে ফোকাস করা হয়েছে যে বাচ্চারা শুধু মুখস্থর উপরে তারা গিয়ে না থাকে, ডিপেন্ড না করে, তারার মধ্যে কিছু স্কিল গড়িয়া তোলা হয়। তো এই হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ফ্রেম করা হয়েছে, এটার পজিটিভ নেগেটিভ আছে, সেই দিকে আমি যাই আর না। তবে একটা জিনিস দেখবা যে এখন 9-10 কোয়েশ্চনগুলোর মধ্যেও অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন অনেক বাড়ানি হয়ে গেছে, আগে এরকম আসলো না। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চন যেগুলারে আমরা কই সেইগুলা বাড়ানি হয়েছে। কোন কারণে? কারণ এগুলা মুখস্থ করিয়া হইতো না, এগুলার লাগে পুরা কমপ্লিট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবে। আজকে আপনি সাপোজ ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সামের পেপার আপনি লইলেন, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের যে প্রিলিমসের পেপার যেটা, সেই প্রিলিমসের পেপার সেও খালি মুখস্থ করিয়া আপনার আনসার লাগাইতে পারতো না। ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সামও কনসেপ্ট রেফ চেক করা হয়, আর এই কনসেপ্টারে আমরা স্টেট লেভেলের যেগুলো এক্সাম আছে ওগুলাই ওখানে অ্যাডপ্ট করে লাইছে। এপিএসসির স্টুডেন্ট যদি কেউ তখন এপিএসসির আগর পেপারগুলা বার করিয়া দেখবা খালি ফ্যাকচুয়াল থাকতো, কিন্তু এখন 2022-23 পর থেকে এগুলা ধীরে ধীরে একটু কনসেপচুয়াল করা হয়। যদিও এপিএসসির পেপারগুলা ইউপিএসসির পেপারের মতো তেমন কনসেপচুয়াল নাই, কিন্তু আগে যতটুকু ফ্যাকচুয়াল আসলো এখন কনসেপচুয়াল করা হয়ে যায়। আসামও বিগত দিনও এডিআরের এক্সাম হয়েছে, আমরা অনেক স্টুডেন্টে কিতা করছেন না, এগুলা ভালো রেজাল্ট, কিন্তু অনেকে কিতা করতে পারছেন না, পুরা কনফিডেন্ট নাই যে আমরা ফাইমু। কারণ কিতা? সেই কনসেপচুয়াল বেস বনছে না। তো এটা আমরা স্কুলিংয়ের একটা কমি এবং এটারে স্বীকার করতে লাগবো। আমরা স্কুল অনেক আছে, কিন্তু সেই স্কুলগুলোর মধ্যে যে স্কুলিং যেটা বেস রে গড়িয়া তোলা, বেস গড়িয়া তোলার উপরে ফোকাস করা হয় না, শুধু কিছু ফর্মালিটিস আদায় করা হয়। তো আমরা চেষ্টা করা লাগবো এমন কিছু স্কুল ডে গড়িয়া তোলা, বা আমরা ছেলেমেয়েরারে অন্তত আমরার তরফ থাকি। দেখুন এখন যদিও আপনি সবর লাগি ভালো স্কুলও পড়ানি সম্ভব নয়, বিভিন্ন কারণে, পয়সার কারণেও হইতে পারে এবং ডিস্টেন্সের কারণেও হইতে পারে, সবর লাগি সম্ভব নাও হইতে পারে। তো আপনি আপনার এরিয়ার যে স্কুল আছে পড়াইন, কিন্তু বর্তমানে অনলাইন বিভিন্ন এমন কোর্স সকল আছে, আপনি গড়ও আপনার ছেলেমেয়েরারে সেই কোর্সগুলা যদি লইয়া দেন, তো তার মধ্যে সেই অ্যাবিলিটিগুলা গড়িয়া উঠানি সম্ভব হইব। ভালো ভালো টিচারের মাধ্যমে আপনি পড়াইতে পারবা, যেটারে হোম স্কুলিং পাওয়া হয়। তো হোম স্কুলিংয়ের ব্যাপারেও আমরা অন্তত কিছু একটা চিন্তা করা প্রয়োজন। তো হোম স্কুলিংয়ের ব্যাপারেও আমরা একটু চিন্তা করা প্রয়োজন। যদি আমরা বাচ্চারা স্কুলিং ভালো হয় না, আপনি হোম স্কুলিং দেন, বিভিন্ন মেন্টর সকল আসেন, অনলাইনও আপনি পাইবা, বিভিন্ন মেন্টর সকল আসেন, ফিজ মিনিমাম ফিজ থাকে, আপনি অনেক কিছু শিখাইতে পারবা, অ্যাবেকাস শিখাইতে পারবা, অর্ডার ক্লাসও আপনার আছে, খুব শর্ট ট্রিকে ম্যাথস সলিউশন কিভাবে করা যায় বা বৈদিক ম্যাথ যেগুলো রেখা হয় ওগুলা শিখতে পারবা। ইংলিশের মধ্যে যেমন ছোটো ছোটো বাচ্চারা এখন ফনিক্স মেথডে ইংলিশ শিখানি হয়, আমরা এখনও খালি ABCD রয়েছি, কিন্তু বড় বড় স্কুলগুলোর মধ্যে ফনিক্স মেথডে ইংলিশ শিখানি হয়। এইভাবে আমরা নিউ মেথড এবং টেকনোলজিগুলারে অ্যাডপ্ট করিয়া যদি আমরা ছেলেমেয়েরারে পড়াই, তো তারা কিতে হইব, তারার কনসেপচুয়াল বেস মজবুত হইব এবং তারাও ভালোভাবে আগুয়াইয়া যাইতে পারবা। যাই হোক, এটা একটা কথা হইল। তো ওখানেও একটা কথা আমি এডিশন হিসাবে মাতিয়ার, এই যে একটা গ্যাপ যেটা, আচ্ছা এটা পরে কইমু আমি। 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া আমরা ছেলেমেয়েরা কিতা করই, অনেক সময় ওয়েস্ট করই, এবং সময় ওয়েস্ট করার আগে আমার মৌলানা নজরুল আমিন সাহেব একটা কথা কইছেন যে মোবাইলের লাভ থেকে ক্ষতি বেশি। আপনার যারা ছেলেমেয়ে যারা আছেন, যারা স্কুলও পড়িতরা, অ্যাটলিস্ট ক্লাস 12 পর্যন্ত তারারে স্মার্টফোন দিবা না যদি তারারে গড়িয়া তুলতে চায়। যদি ছেলেমেয়েরারে সাকসেসফুল বানাইতে চাইন, গড়িয়া তুলতে চাইন, স্মার্টফোন তারা তো দিবা না। 12 পর্যন্ত কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, অনলাইন ক্লাস আছে, আপনি কোনো ট্যাব একটা লইন বা ল্যাপটপ একটা লইন বা আপনার মোবাইলও তারারে জিও করিয়া দেন, এটা তারা রইতো না, আপনার থাকতো, সেই টাইমলি তারা দেখতা, আতো দেবা না। আজকে দেখা যায় ছেলেমেয়েরারে বড় বড় মোবাইল, 8ও পড়িতরা, 9ও পড়িতরা, আর বড় বড় মোবাইল আমরা তারা তো লইয়া দিলাইছি। আপনি আপনার ছেলেমেয়েরার জীবনটা ধ্বংস করটা, তারার চরিত্ররে ধ্বংস করটা, তারার আখলাকরে ধ্বংস করটা, আপনি বুঝতে না। এই ব্যাপারে সচেতন রইতে লাগবে। যাই হোক, এটা একটা কথা। লগে আরো একটা আমি এডিশন করি, আর স্কুলিং আমরা ভালো হইতো,
2 নম্বর ক্যারিয়ার কাউন্সিলিং, যেটা ক্যারিয়ার সম্পর্কে আমরা যে চিন্তাধারা যেটা এটা বড় নেরো। ক্যারিয়ার কাউন্সিলিংয়ের প্রয়োজন আমরা যুবক হকলর। তো যে জায়গাত ক্যারিয়ার কাউন্সিলিং হয় সেইগুলা আমরা অংশগ্রহণ করা দরকার, এবং আমরার সামনে স্কোপ কিতা কিতা আছে ওগুলা বোঝা দরকার। এখন পর্যন্ত মানে বিশেষ করে আমরা এরিয়ার কথা কইয়ার বা একটু কম ডেভেলপ যেগুলা স্টেট আছে, এর মধ্যে বিহারও আছে, ইউপিও আছে, আমরাও আছি, ওয়েস্ট বেঙ্গলও আছে, একটু কম ডেভেলপ স্টেট যেগুলা, এগুলার মধ্যে এখনও যুবকসকলের মধ্যে বা মানুষের মধ্যে ন্যারেটিভ একটা রয়েছে যে আমরা গভর্নমেন্ট জব একটা কোনো মতে ফাইলেইতাম। একটা টার্গেট আমরা প্রত্যেকের লাইফত পড়ার, লেখাপড়া করার, ভালো রেজাল্ট করার, যেন কোনো সুরত গিয়া খালি গভর্নমেন্ট জবেগু ফাইলাই। এখানেও দেখুন মানে এই ব্যাপারে মানুষে অতক্ষণ পর্যন্ত চিন্তা করে কেউ মাস্টার করে লাইছে, পিএইচডি করে লাইছে, কিন্তু সেও যদি পিয়নোর জবেগু ফায়ার বাদেও লই লইব। এতে বোঝা গেল পড়াশোনার যে হিবাই পিএইচডি করাতে হিবাই পিয়নোর জব খেনে করতা, পিএইচডি করা তো কোনো কোনো টিচার বনতা, প্রফেসর বনতা, পিয়নোর জব খেনে করে। বোঝা গেল আমরা লাইফ সম্পর্কে যে একটা ক্লিয়ার ভিজন থাকতো এটা নাই। আমরা গোল ওটা বানাই লাইছি কোনো মতে খালি গভর্নমেন্ট চাকরি এগু পাইতাম। এই ন্যারেটিভটা কিন্তু মারাত্মক ভুল। এটাই আমরা একরকম গোলাম বানাইয়া রাখি দে। দ্বিতীয় কথা হইল দেখুন বাস্তব হিসাবে চিন্তা করা লাগবো। একটা জিনিস বাস্তব এবং প্রত্যেকে বুঝিয়ে নিতে লাগবো, গভর্নমেন্ট সেক্টরগুলা ধীরে 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 কম্প্রেস করা ওর, আটাইয়া আনা ওর। এটা গভর্নমেন্টের রুল, আপনি কিচ্ছু করতে পারতেন না। আসামও দেখুন গিয়া কতটা স্কুল বন্ধ হইয়া আসছে, সরকারি মাদ্রাসা তো বন্ধ হয়েছে, যাই হোক কতটা সরকারি স্কুল বন্ধ হয়েছে, অন্যান্য স্কুলের লগে মার্জ করা হয়ে গেছে। এবং এই কথা চাওয়া অর্জন ধীরে ধীরে যেগুলো আছে ওগুলারেও ধীরে 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 কিভাবে কমাইয়া আনা লাগে। উদ্দেশ্য কিতা প্রাইভেটাইজেশন। গভর্নমেন্টের আপনারা দেখতরা বিভিন্ন কোম্পানি হলডে প্রাইভেটাইজ করা ওর। একটা আছে পিপিপি পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ও কনসেপ্টের উপরে বিভিন্ন প্রজেক্ট এবং বিভিন্ন স্কিম সকল চালানি হয়। মানে গভর্নমেন্টে স্যার ও কথা যে আমি আমার ফ্রিলি বোয়াত থাকতাম, আমার এটা অত সেক্টর ব্যাক্টর থাকতো না, এটা প্রাইভেট কোম্পানি হলে তারা চালাইতা, আমার ট্যাক্স দিতা, আমার কাম হয়ে গেল। একটা হইলো নিজের টেনশন লইয়া করা, আর একটা আমারে পয়সা দিলে আর তুমি তোমার করো। ওটারে বর্তমান যেটারে ডিসইনভেস্টমেন্ট হওয়া হয়, ধীরে ধীরে দেশটারে প্রাইভেটাইজেশনের দিকে লইয়া যাওয়া, যেটা শুরু হয়েছে 1992, কিন্তু এখন ওটারে আরও একটু এক্সপ্যান্ড করাবো। এটা বালাবাদ ইদিকে আমি যাইয়ার না, বালাবাদ এটা আমি যাইয়ার না, কিন্তু ওটা চলের। এটা যেহেতু চলের, আমরা কিতা করতাম, আমরা যদি শুধু গভর্নমেন্ট জব একটার উপরে বেইজ করিয়া বই রই, যে সরকারি চাকরি পাইতাম, হয়তো বয়স 40 হয়ে যাইতে পারে, নাও পাইতা পারো। তো কত হইল টার্গেট সরকারি চাকরি রইতো না, টার্গেট রইতো আপনি যে স্কিল অর্জন করছেন ওটা আমি কাজও লাগাইতাম, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যেখানে হোক, আপনার কাছে যদি স্কিল থাকে পয়সার আপনার অভাব হইতো না। যার কারণে স্কিল অর্জন করার আপনি চেষ্টা করবা। তো স্কিল অর্জন কিভাবে দেখুন, এক হইল ডাক্তার ইঞ্জিনিয়ার। সব মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতা না। আমরা জানি নিটও কয়জনে এক্সাম দেন আর কয়জনে নিট পাইন, আর এর মাঝে অ্যাডমিশন কয়জনে পাই, এটা আলাদা ব্যাপার। তো এই বড় লেভেলের আপনি মেহনত করিয়া কিচ্ছু ফাইলাইনতে বেশ ভালো, মোস্ট ওয়েলকাম, মোস্ট কংগ্রাচুলেশন। কিন্তু যদি ফাইন না, মনে করেন ফাইলা না, এখন কিতা করতাম, আপনার তো কোনো এক রাস্তা লইতে লাগবো। তো একটা হইল গিয়া থোড়া আগে রাস্তা লইলে, যদি আপনি বুঝেন যে আমি নিট বা JEE এগুলা দিয়া আমি ক্র্যাক করতাম পারতাম না, সেই লেভেল আমার নাই, মনে করেন নিজে নিজে বুঝি লাইছেন সেই লেভেল আমার নাই, তার এই লেভেলও যাবারও দরকার নাই। আপনি কোনো ভোকেশনাল কোর্স করুন, ITR মধ্যে গিয়া কোনো বালা কোর্স করুন, বা পলিটেকনিকও কোনো কোর্স করুন, শর্টকাট রাস্তা পয়সা কামাইবার। ভালো কোনো কোর্স করুন, ভালো কোনো স্কিল অর্জন করুন। 1 বছর দেশের মধ্যে আপনি কোনো জায়গাত কম পয়সায়ও কম বেতনেও কাম করিলেন, আপনার CV এর পরে গালফ কান্ট্রিত ফাটাইন, আপনি ইলেকট্রিশিয়ান হইন, মোবাইল টেকনিশিয়ান হইন, ল্যাপটপ টেকনিশিয়ান হইন, AC টেকনিশিয়ান হইন, বা যে কোনো যেগুলো ইকুইপমেন্টস আমরা গরো ইউজ করি, আর গালফ কান্ট্রিতে আপনি যাই 3000, 2500, 3000, 3500, 4000 রিয়াল আপনি পাইবা। স্কোপ আছে এগুলা, কিন্তু এগুলাত মানুষ নাই, এগুলাত মানুষ নাই। পইলে থেকে আপনি নিজের ব্যাপারে চিন্তা করতে। আপনি যদি এমনি জেনারেল লাইনে পড়িয়া যায়, যদি টিচিং আপনার গোল থাকে, তো টিচিং আপনি কেন মনে করবা না যেন সরকারি চাকরি একদিন হইব, ওইলে দেখা যাইব। এর আগে আপনার টিচিং স্কিল ওটারে আপনি আরও করুন, আরও ওটারে আপডেট করুন, আরও টিচিং স্কিল আপনার মধ্যে ফুটাইয়া তুলুন। আপনারে ওলা একজন টিচার বানাইন যে বিভিন্ন প্রাইভেট স্কুলে আপনারে টানে,
বিভিন্ন প্রাইভেট স্কুলে আপনারে টানাও नीट JEE এর কোচিং আপনি দিতে পারতা, ইউপিএসসির কোচিং আপনি দিতে পারতা, বা এটলিস্ট এডিআরই বা টেট যেগুলো এক্সাম ওর ছোট লেভেলে ওগুলোর কোচিং আপনি দিতে পারতা। এরকম টিচারও আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানও প্রয়োজন, কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় মুসলমানের মধ্যে পাওয়া যায় না, নন মুসলিমের মধ্যে পাওয়া যায়, এটা একটা ফ্যাক্ট। আজকে যদি মনে করুন আমি একটা সেন্টার খুলি যে নেটওয়ার্ক কোচিং করাইতাম, এখানে কোনো মুসলিম টিচার আমি পাইতাম না, নন মুসলিম টিচার আমার আনা লাগবো। এই গ্যাপটা খেনে আমরার মধ্যে খেনে এরকম টিচার নাই, কারণ সেই টার্গেট বেস স্টাডি হইছে না। এইভাবে নিজের মধ্যে কোয়ালিটি আজকে বদরপুর অসংখ্য প্রতিষ্ঠান হল আছে, আমি নিজে জানি ইলা টিচার হল আসল এই প্রাইভেট প্রতিষ্ঠান মান্থলি 1,20,000 পে করা হোক, খেনে পে করা তার মধ্যে স্কিল আছে, যোগ্যতা আছে, যোগ্যতা রইব আপনার দাম বাড়িব। হ্যাঁ, জরুরি নাই যেন পয়লা দিনও দাম বাড়ি যাইব, এক লেভেল আপনার স্ট্রাগল করতে লাগবে, এক লেভেল থাকবো আপনি নিজরে প্রমাণিত করতে লাগবো যে আমি যোগ্য। আপনারা যোগ্য কেউ প্রথম দিন মানিয়া নিত নাই, পয়লা 3 বছর 4 বছর আপনার স্ট্রাগল করা লাগবো, আপনার হার্ড ওয়ার্ক করা লাগবো। আর ও জায়গাত আমরার মানুষ, আমরার ছেলেরা ফেইল হই, আমরার ছেলেরা কিতা চাইন সাইকোলজিওয়ালা বনি গেছে, আমরা স্ট্রাগল করতাম না, আমরা মেহনত করতাম না, আমরা গরো বই রইতাম আর এমনি পয়সা আইতো, ওলা আমরা চিন্তাধারা করি, আমরা পড়িতাম না, মোবাইলও আমরা টাইম ওয়েস্ট করতাম। হয়ারে অন্যান্য কমিউনিটির ছেলেরা কিতা করেন, তার চাকরি হয়েছে না ঠিক আছে, হে তার নিজের স্কিল ডে আপডেট করে এবং আপগ্রেড করে, ও কিতাব সে তরক্কি করে। তো এইরকম গ্যাপ আছে আমরার মধ্যে। আজকে যদি আমি তালাশ করি যে ফনিক্সের একজন টিচার আমার লাগে, মুসলিম টিচার হইতো, নন মুসলিম হয়তো 10 জন আই যাইবা, মুসলিম টিচার একজন আমি পাইতাম না যে ফনিক্স মেথডে বাচ্চারা ইংলিশ পড়াইতে পারে। আমি যদি অ্যাবেকাসর টিচার আজকে খুঁজাই, তো অ্যাবেকাসর হয়তো নন মুসলিম আমি 10 জন পাইলেই, মুসলিম একজন টিচার আমি পাইতাম না। কারণ কিতা আমরার সামনে স্কোপ কিতা আছে আমরা বুঝি আর না, আমরার ট্যালেন্ট আমরা বুঝি আর না, আমরা নিজরে আপডেট করি আর না, আমরা নিজরে এক জিও টার্গেটও ফাঁসাইয়া রাখি দিছি যে খালি সরকারি চাকরি এগু পাইতাম। দরকারটা কিতা সরকারি চাকরির? আপনার পয়সা তো উদ্দেশ্য কিতা আর্নিং নাই, আপনার মধ্যে যদি স্কিল থাকে এবং আপনার আর্নিং হয়ে যায় এবং জরুরত পুরা হয়ে যায়, দরকারটা কিতা সরকারি চাকরির? এই ব্যাপারে আমরা চিন্তাধারা করা লাগবো, আমরা যুবক সকলের এই ব্যাপারে অ্যালার্ট হওয়া লাগবো, নিজের ক্যারিয়ার সম্পর্কে একটা ক্লিয়ার ভিজন থাকতে লাগবো। ইজেন না গতানুগতিক চলের বলে আমার ওবালি চাচার গরুর বাইয়ে সায়েন্স পড়িছে, আমিও গিয়া তোলা চেষ্টা করি, আমার হোমুকে নিট দিছে আমিও গিয়া নিট দিলাই। ভাই নিজের লেভেল পইলা বুঝো, আমি পারমু কিনা, যদি পারো সেই রাস্তায় যাও, যদি পারো না অন্য রাস্তায় যাও, এগুলা বুঝা লাগবো। আমরা ক্যারিয়ার সম্পর্কে আপনার কনসেপ্ট পুরা ক্লিয়ার থাকতে লাগলে আপনি মানুষের কাছে যাইন, বুঝোইন, শিখোইন বর্তমান সময় স্কোপ কি কি জিনিসের আছে। আজকে এইরকম অ্যাবিলিটিস আছে, আপনি যদি অর্জন করুন গরব হইয়া আপনি পয়সা কামাইবা। আজকে গ্রাফিক ডিজাইনারের অনেক প্রয়োজন থাকে, ও আপনারা ফ্লেক্স বানাইছেন, ও উইকেন্ড বানাইছেন, ও ফ্লেক্স বানানি এটা আজকাল এক ফ্লেক্স বনেনি, রাস্তা তাটিয়া দেখবা এটা কতখান ফ্লেক্স পোস্টার এইরকম কত কিছু বনে। এইগুলার লাগে আমরার মানুষ হই, এটা ভালো একটা স্কিল, কিন্তু আমরার মানুষ এইগুলা শিখইন না। তো আমরার ছেলেরা এইগুলা বুঝা লাগবো কি কি আমরার সামনে অপরচুনিটি আছে, অনলাইন টিচিং অপরচুনিটি আছে। যাই হোক অসংখ্য জিনিস আছে, আমি সেই দিকে যাইতাম না, আমার সময় কমিটা এক সাইড আমি কইলাম। মূল কথা আপনি শিক্ষা অর্জন করিয়া দেখুন আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার যোগ্যতা হিসাবে। সবর যোগ্যতা সমান নাই, আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন লেভেলে সৃষ্টি করছেন, এই কথা মানিয়া নিতে লাগবে। সব আইএস অফিসার হইতে পারতা নাই, সব আইপিএস অফিসার হইতে পারতা নাই, সবে আইএফএস পাইতা নাই, সব সিভিল সার্ভিসও যাইতা পারতা নাই, সব আর্মিতেও যাইতা নাই, সব পুলিশও যাইতা নাই, সব টিচারও যাইতা নাই, আর সব ডাক্তারের ইঞ্জিনিয়ারও হইতা নাই। সবর আপনার যেটা লেভেলটা ভেরি করে বেশ কম আছে। আপনি যে লেভেলও পড়েন সেই লেভেলও আপনি আগুয়াইয়া যায়। কথা হইল আপনি যখন আপনার লেভেলও যাইবা, ছোটো কাজ করুক কা বড় কাজ করুক কা, আপনার নেক্সট লাইফ যেটা হইতো সেই নেক্সট লাইফ আপনার এটা সোসাইটির লাগে উৎসর্গিত হইতো, সমাজের লাগে উৎসর্গিত হইতো, মানুষের লাগে উৎসর্গিত হইতো, শুধু সেলফ সেন্ট্রিক হইতো না। ওটার নাম হইল ইসলাম। ও যেন কইসলাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিসমি রব্বিক খেনে খাওয়া হইছে। আপনি এই কথা বুঝতা যেন আমি আমার জ্ঞানের কারণেও দায়বদ্ধ থাকবো আল্লাহ তাআলার কাছে।
আমি কিচ্ছু করিয়া যদি শুধু আমার পকেট ভরি, শুধু আমার লাইফরে লাক্সারিয়াস বানাই, শুধু আমি আমার চিন্তা করি, তো এটা কিন্তু ইসলামী চিন্তাধারা নাই। ইসলামী চিন্তাধারা হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির উদ্দেশ্যে। মানবতার, মানুষের আপনি চিন্তা করতা, সমগ্র মানব জাতির চিন্তা করতা, আপনি মানুষের সামনে আইডিয়াল এবং নমুনা বনতা। ওটা হইল আমরার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হইত। যাই হোক, এটা এক সাইড আমি আলোচনা করলাম।